হ্যালো ভিউয়ার্স, আমাদের যে ডব্লিউবিসিএস পার্সোনালিটি টেস্ট রিলেটেড ইন্টারভিউ রিলেটেড যে ভিডিও চলছিল, এটা তার 14তম ভিডিও। তো আগের ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো। যারা ইচ্ছুক অবশ্যই উপকার পাবে। যারা এখন পর্যন্ত দেখেছো তারা নিশ্চয়ই উপকৃত হয়েছো কোনো না কোনো ক্ষেত্রে। তো চলো শুরু করা যাক। আজকের বিষয় হচ্ছে ওপিনিয়ন বেস বা সিচুয়েশন বেস কিছু কোশ্চেন তোমাকে একবারে ধরবে, যেগুলো তুমি না হ্যাঁ না না কিছু বলতে পারবে না, তোমাকে একটু ট্যাকেল করে বেরিয়ে যেতে হবে। তো কী কোশ্চেন আসতে পারে এবং তার সঙ্গে সঙ্গে কীরকমভাবে তুমি ট্যাকেল করে বেরোবে, তো সেটাও পরে আলোচনা করছি। তো কী কোশ্চেন আসতে পারে চলো শুরু করা যাক। বলো যে কোনো একটা বিষয়ে প্রধান বা কোনো একটা জনপ্রতিনিধি, পঞ্চায়েত সমিতির সভাপতি তোমাকে প্রেশার দিচ্ছে কোনো একটা বিষয়ে কিছু বেআইনিভাবে কিছু ইনক্লুড করার জন্য, তো তখন তুমি কি করবে? এটা 1 নম্বরের সিচুয়েশন বেস কোশ্চেন। তারপর তোমার জিজ্ঞেস করতে পারে যে তোমার ব্লকে একটা বড় দুর্ঘটনা ঘটেছে, প্রথম পদক্ষেপ হিসেবে তুমি কি করবে? বা তোমার ব্লকে হঠাৎ বন্যা প্রাদুর্ভাব দেখা দিয়েছে, যে বন্যা হব করছে, মানে আর 1 দিন বা 2 দিন পরেই তোমার ব্লকে বন্যা হয়ে যাবে, এটা তুমি মানে বুঝতে পারছো বা পূর্বাভাস পেয়ে যাচ্ছ। তো তখন তুমি কি কি পদক্ষেপ করবে, মানে কি কি পদক্ষেপ করবে? এটা তোমাকে ওই বলতে হবে যে তুমি বন্যা দুর্গত যে এরিয়া, সেই এরিয়া থেকে তুমি মানুষজনকে অন্য জায়গায় শেল্টারে, সেফ শেল্টারে তাদের স্থানান্তর করবে, গবাদি পশুগুলোকে স্থানান্তর করবে, তুমি শুকনো খাবার দাবারের ব্যবস্থা আগে থেকে মজুত করে রাখবে, ঠিক আছে? তার সঙ্গে সঙ্গে সেই সব মানুষগুলোকে এমনি খাবার একটা দেওয়া যায় যেন, সেই ব্যবস্থা তুমি করবে। তার সঙ্গে সঙ্গে তুমি হায়ার অথরিটিকে তো জানাবেই, তার সঙ্গে সঙ্গে তুমি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, ডিজাস্টার ম্যানেজমেন্ট যে টিম থাকবে তাদেরকে তুমি জানাবে। এগুলো হচ্ছে পদক্ষেপ। এরপর কোশ্চেন আসে যে প্যাসিভ ইউথেনেসিয়া। ইউথেনেসিয়া কী, যে দিয়ে তারপর প্যাসিভ ইউথেনেসিয়া। প্যাসিভ ইউথেনেসিয়ার ক্ষেত্রে যে কোনো একটা অঙ্গ হয়তো বিকল হয়ে যায়, হয়ে যায়, দিয়ে ধরো ব্রেন ডেথ হয়ে গেছে, ব্রেন ডেথ, কিন্তু তার হার্টটা কাজ করছে, তো সেই মুহূর্তে কি তাকে মেরে ফেলা কি আমাদের উচিত? তোমার কি অভিমত এই প্যাসিভ ইউথেনেসিয়া নিয়ে? এটা ধরে। তারপরে কোশ্চেন, ধরে নাও তোমার ব্লকে হাতির উপদ্রব হয়েছে, ফরেস্টের আধিকারিকরা তো আছে, এবার তোমার পরামর্শ চাইছে, তারা খুব উপদ্রব উৎপাত, তো তুমি কি তাদেরকে বলবে যে গুলি ছুঁড়ে, মানে ঘুম পাড়ানি গুলি ছুঁড়ে তাদের করার জন্য, সেই নির্দেশ কি তুমি দিবে? তারপর কোশ্চেনে যদি আসি, ধরে নাও তোমাকে বললো যে এখন যে এত বেশি দূষণ হচ্ছে, পরিবেশ দূষণ, তো এইসব দূষণগুলোর রোধ করার জন্য তুমি কি কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত তোমার তরফ থেকে কিছু নিয়েছো, বা কিছু ইনিশিয়েটিভ বা কোনো এনজিও বা এদের সঙ্গে কি কোথাও কি তুমি যুক্ত ছিলে, বা তোমার নিজের তরফ থেকে তুমি কি কোনো ইনিশিয়েটিভ নিয়েছো পরিবেশ দূষণকে করার জন্য, রোধ করার জন্য? তখন তোমাকে বলতে হবে যে আমি, ধরে নাও তুমি একটা এক্সাম্পল দিলে যে রাস্তায় আমি যখন মর্নিং ওয়াকে বেরোই, ওই স্ট্রিট ল্যাম্পগুলো সব জ্বলে, তো আমি সেগুলো অফ করে দিই। বা আমি বাজারে যাই, বাজারে গেলে অনেক সময় ছোটোখাটো কিছু নিলেও ক্যারি ব্যাগ আমার হাতে ধরে দেয়, কিন্তু আমি ক্যারি ব্যাগটা রিফিউজ করি, আমি ক্যারি ব্যাগটা নিই না। তো এরকমভাবেই ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে আমি নিজের তরফ থেকে যতটা পারি চেষ্টা করি, আর অন্যকেও সচেতন করার চেষ্টা করি, ঠিক আছে? তারপরে ধরেন ডব্লিউবিসিএস গ্রুপে বাদে অন্য যে ইন্টারভিউগুলো আছে, গ্রুপ সি, গ্রুপ ডি, তোমাকে বললো যে তুমি জয়েন্ট ভিডিও হিসেবে যদি বলো যে ভিডিও ছুটিতে আছেন, তোমার কাছে এবার জনপ্রতিনিধিরা সব এসেছে করতে, কোনো একটা বিষয় নিয়ে সব ডেপুটেশন দিতে এসছে, হাজার হাজার লোক, তো তুমি কীভাবে তুমি ট্যাকেল করবে, তুমি কী পদক্ষেপ নেবে? তখন তোমাকে বলতে হবে যে আমি হায়ার অথরিটিকে তো জানাবোই, বিডিও সাহেবকে জানাবো, তার সঙ্গে সঙ্গে আমি লোকাল পুলিশ স্টেশনে একটা ইনফর্ম করব, এবং সেই সব মানুষজন যারা
এসছে ডেপুটেশন দিতে, তাদের মধ্যে নেতৃস্থানীয় কিছু মানুষজনকে আমি ডাকবো আমার নিজের কেবিনে, ডেকে তাদের সঙ্গে তাদের অভাব অভিযোগ যেটা আছে সেটা আমি শুনবো, এবং সেটা যদি আমার পক্ষে সম্ভব হয় সেই সমস্যার সমাধান করার, তো তাদেরকে আমি সেটা সমাধান করার প্রতিশ্রুতি দেব এবং সেটা সমাধান করার চেষ্টা করব। একইভাবে এই কোশ্চেনটা তুমি যে কোনো গ্রুপের ইন্টারভিউ দিতে গেলেও তোমাকে জিজ্ঞেস করতে পারে যে তোমার কাছে হাজার হাজার লোক এসছে, তুমি কীভাবে তাদের করবে। ওই একই পদ্ধতিতে তোমাকে সমাধানটা করতে হবে। মানে সমাধান করতে গিয়ে এমনটা যেন না হয় যে হাজার হাজার লোক উন্মত্ত জনতা, তার জন্য আমি লাঠিচার্জের বলবো বা পুলিশকে আমি তাদেরকে সরিয়ে দিতে বলবো, এটা কোনো সমাধান না, ঠিক আছে। তারপরে একটা কোশ্চেন আছে যে তুমি এই ব্লকে পোস্টেড হলে প্রথম কি কি পদক্ষেপ নেবে। তো এই সময় তোমাকে প্রায়োরিটি কোথায় কোথায় প্রায়োরিটি রাখতে হবে এডুকেশান, হেলথ কেয়ার, ঠিক আছে, তারপরে কমিউনিকেশান, রাস্তাঘাট, তো এগুলোই তোমাকে প্রায়োরিটি লিস্টে রাখতে হবে। এবার তোমার ওপিনিয়ন তারা জানতে পারে যে হোয়াট টাইপ অফ রিফর্ম শুড বি introduced in education sector according to you for further improvement of education sector of West Bengal. একইভাবে হেলথ কেয়ারে কী কী রিফর্ম আনা যেতে পারে সেটাও তোমার অভিমত জানতে পারে। তারপর তোমার ওপিনিয়ন বেসড যে কোশ্চেন বা সিচুয়েশন বেসড কোশ্চেন যদি বলো, কী বলবে যে তোমার সিনিয়র করাপ্ট পিপল একজন, তুমি সেটা জানতে পারলে এবং তুমি তাহলে কী পদক্ষেপ নেবে, বা তোমার অফিসে করাপশানের সঙ্গে জড়িত তুমি সেটা জানতে পারলে, তো তুমি কি পদক্ষেপ নেবে। তুমি তাদেরকে সরাসরি ধরে যে পুলিশের তুলে দেবে না কী করবে। তারপর বলে যে ইউ ক্যান নট ট্রুলি অনেস্ট ইন সিভিল সার্ভিস। তুমি সিভিল সার্ভিসে তোমাকে কাজ করতে হলে কিছু না কিছু মিথ্যা কথা বলতেই হবে। তুমি এক্সপ্লেন করো বা উদাহরণ দাও কীরকম পরিস্থিতিতে তুমি মিথ্যা কথা বলবে, ঠিক আছে। মানে তুমি জানতে পারছো যে সে পরিষেবাটা তোমার আওতায় নেই বা তোমার হাতে নেই সে বিষয়টা, কিন্তু একটা মানুষ সে ধরো তোমার ব্লকে তুমি পোস্টেড আছো, সেখানে 20 কিলোমিটার 30 কিলোমিটার দূর থেকে এসছে, জার্নি করে এসে তোমার কাছে 1 ঘন্টা 2 ঘন্টা ওয়েট করে তারপরে যে সে পরিষেবাটা তুমি দিতে পারছো না, তাহলে তাকে কি বলবে। তখন তো তাকে একটা হাসি মুখে তাকে তোমার তরফ থেকে যে আন্তরিক চেষ্টা করছো সেটা জানান দিতে হবে, ঠিক আছে। হুট করে এমন বলা যাবে না যে আপনার কাজটা হবে না, চলে যান, এরকম বলা যাবে না, তাহলে সে মানুষটা আঘাত পাবে। তো যেটুকুই বার্তালাপ হবে সেটা হাসি মুখে তার সঙ্গে করতে হবে, এটাই হচ্ছে কথা। তারপর তোমাকে বললো যে তুমি একটা ব্লকে পোস্টেড আছো, সেখানে একটা ফ্যামিলি আছে প্রচুর কনজারভেটিভ, তাদের মেয়েদের সে বাড়ির মেয়েদের স্কুলে পাঠায় না, এটা তুমি জানতে পারলে, তো তুমি কি পদক্ষেপ নেবে। তুমি কি তাদের বাড়ি গিয়ে বোঝাবে না তুমি এমনি কোনো ফোর্স করবে, সেটা তুমি কি করবে, কিভাবে তাদের বোঝাবে, এটা তোমাকে ভাবা প্র্যাকটিস করো। তারপরে এখন মব লিঞ্চিং যেখানে সেখানে হচ্ছে, তো তুমি দেখতে পেলে যে একটা মব লিঞ্চিং হচ্ছে তোমার সামনে, তুমি একজন সাধারণ নাগরিক, তো তুমি কি পদক্ষেপ নেবে। তুমি পুলিশকে ডাকবে না তাদেরকে সেই মানুষগুলোকে বোঝাবে, কি পদক্ষেপ নেবে। তারপর কোশ্চেন ধরতে পারে যে তুমি রাস্তাতে যাচ্ছ, একটা মহিলাকে একজন অন্য মানুষ সে উত্ত্যক্ত করছে, তাকে একটা শ্লীলতাহানির মতন পর্যায়ে চলে গেছে, তো তুমি কি পদক্ষেপ নেবে। তার সঙ্গে কি মারামারি করবে না পুলিশকে ডাকবে না অ্যাট দ্য ইনস্ট্যান্ট মুভমেন্ট কি তুমি পদক্ষেপ নেবে। তো এগুলো জিজ্ঞেস করার একটাই কারণ, তোমার অনেক ইনস্ট্যান্ট ডিসিশান নিতে হবে। তুমি যখন একটা আধিকারিক হবে অনেক ইনস্ট্যান্ট ডিসিশান নিতে হবে, তো সেই ডিসিশানটা তোমার কীরকম নেওয়ার যে অ্যাবিলিটি সেটা কীরকম, সেটা বা তোমার যে ভাবনা চিন্তা সেটাই বা কেমন, তো তার জন্য এই ওপিনিয়ন বেসড এথিক্স বেসড কোশ্চেনগুলো জিজ্ঞেস করে, ঠিক আছে। তারপর বলো যে ইউ আর এ গুড সিটিজেন, হাউ ইউ ক্যান কনভিন্স আস। তো তুমি যে গুড সিটিজেন তার কী প্রমাণ আছে। তো ওই যে আগে বললাম যে তুমি একজন পরিবেশ সচেতন, এরকমভাবে তোমার যে আলাদা আলাদা যে গুণগুলো আছে সেগুলো বলতে হবে। তারপরে তোমার জিজ্ঞেস করতে পারে যে এই জিরো টলারেন্স আইডিয়া ইজ এ ইউটোপিয়ান আইডিয়া, এক্সপ্লেন করো। তারপর তোমাকে বলতে পারে যে তোমাকে
কোনো একটা প্রজেক্টের, ধরে নাও তোমাকে বলে যে মিড ডে মিল প্রজেক্টের, বা তোমাকে বললো যে আইসিডিএস প্রজেক্টের, তোমাকে একটা দায়িত্ব দিয়ে দেওয়া আছে, প্রজেক্ট হেড করে দেওয়া আছে ওই ব্লকের, তো তুমি কি কি পদক্ষেপ নিবে? তারপর তোমাকে জিজ্ঞেস করতে পারছে র্যাগিং, র্যাগিং সম্পর্কে তোমার কি অভিমত? র্যাগিংটা অনেক সময় বলা হয় যে যে পুরাতনদের সঙ্গে নতুনদের যে একটা মেলবন্ধন ঘটবে বা পরিচয় ঘটবে, সেটা এই র্যাগিংয়ের মাধ্যমেই যে সেটার বিস্তার ঘটে, বা যে অনেকের সুপ্ত ট্যালেন্ট সেটা উঠে আসে র্যাগিং থেকে। তো এই বিষয়ে তোমার কি অভিমত? বা এই কোশ্চেনটা অন্যরকম ঘুরে করতে পারে যে র্যাগিং ইন সাম এক্সটেন্ট ভালো, তো কী ক্ষেত্রে? তো এই যে আমি যে দুটো বললাম এইগুলো বলতে হবে। তারপর তোমাকে জিজ্ঞেস করতে হবে যে তুমি ক্রিটিসিজমকে কীভাবে হ্যান্ডেল করো। তোমার ধরো তুমি একটা ব্লগে পোস্টেড আছো, সেখানে যে বিরোধী দলনেতা আছে সে প্রচুর তোমার ক্রিটিসিজম করছে সবার সামনে, সবার সে মিডিয়াতে, তো তুমি সেই ক্রিটিসিজমকে কীভাবে তুমি হ্যান্ডেল করবে, বা তুমি বাস্তব জীবনে কীভাবে হ্যান্ডেল করো ক্রিটিসিজমকে? একইভাবে তোমাকে ওই জিজ্ঞেস করতে পারে যে তোমার অ্যাঙ্গার, রাগ যখন হয় তখন তুমি কিভাবে নিজেকে কন্ট্রোল করো। এমন তো না যে একবারে রাগ হয় না। তারপর তোমাকে এমনি জিজ্ঞেস করতে পারে যে একটা সমস্যার কথা বলো যেটা তুমি সমাধান করেছো। তারপর এই যে দু তিনটে করে শব্দ দিয়ে বলে যে পরপর সাজাও, হ্যাঁ, এমপ্যাথি সিম্প্যাথি কোনটাকে তুমি আগে রাখবে, ঠিক আছে? তারপরে তোমাকে বলতে পারে যে ডেডিকেশন ও ইন্টিগ্রিটি অনেস্টি, তো এগুলোর মধ্যে কোন কোয়ালিটিটা তোমার আছে? ডেডিকেশন, ইন্টিগ্রিটি, অনেস্টি, তুমি উদাহরণ দিয়ে বোঝাও, আমাদের পাস্ট এক্সপিরিয়েন্স থেকে বোঝাও যে এইগুলোর মধ্যে কোন কোয়ালিটিটা আছে। তারপরে ওই যে বন্যা নিয়ে জিজ্ঞেস বললাম, বন্যার যে পূর্ব মুহূর্তে, এবার ধরে নাও কোথাও বন্যা হয়ে গেছে হঠাৎ করে তো তোমার ব্লকে, তো এবার তুমি কিভাবে তাদের যে ত্রাণ বিতরণ বা তাদের রিলিফ ক্যাম্পে করার ব্যবস্থা করা, সেগুলো কিভাবে কি করবে? বা তোমাকে এই তো জিজ্ঞেস করতে পারে যে বন্যার হয়ে গেছে, তুমি কি কি পদক্ষেপ নেবে? ধরে নাও ত্রিপল বিতরণ, ত্রাণ বিতরণ, তাদের ওই একটা সেফ সেন্টারে নিয়ে আসা, হ্যাঁ, তা খাবার দাবারের ব্যবস্থা করা, গবাদি পশু যেগুলো বেঁচে আছে সেগুলোকে আলাদা স্থানে নিয়ে আসা, যেগুলো মারা গেছে যে সেই গবাদি পশুগুলোকে আলাদাভাবে সেগুলো করার ব্যবস্থা করা, ঠিক আছে? নইলে তো দুর্গন্ধ ছড়ে যাবে। তারপরে ধরুন হঠাৎ কোনো রোগ টোগ হয়ে যায়, এই সময় সেই প্রপার মেডিকেল যে ফেসিলিটি সেটাও রাখা, সাপে কামড়ের উপদ্রব হয় তো সেই অ্যান্টিভেনামটা যেন পর্যাপ্ত মজুদ থাকে সেটার ব্যবস্থা করা, পানীয় জলের ব্যবস্থা করা, ঠিক আছে? তারপরে বন্যার ফলে ক্ষতিগ্রস্ত এরিয়ায় এই যে ফসলের ক্ষতি হয়েছে বা ধরো বাড়িঘর ভেঙে গেছে, তো যে সরকারের যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলোর মাধ্যমে তাদের যদি সুবিধা দেওয়া হয় তার ব্যবস্থা করা, ফসল বীমা যোজনার মাধ্যমে সুবিধা দেওয়া, তার সঙ্গে সঙ্গে যে বাংলার বাড়ি প্রকল্প আছে তার মাধ্যমে যে যারা নিডি তাদেরকে সুবিধা দেওয়ার ব্যবস্থা করা। তারপর তোমাকে বলতে পারে যে পাওয়ার করাপ্টস, অ্যাবসোলুট পাওয়ার করাপ্টস অ্যাবসোলুটলি, এটা তো বিখ্যাত একটা উক্তি আছে, পাওয়ার করাপ্টস, অ্যাবসোলুট পাওয়ার করাপ্টস অ্যাবসোলুটলি, এক্সপ্লেন করো। তারপরে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে সাহিত্য সমাজের দর্পণ, সাহিত্য সমাজের দর্পণ বর্তমান পরিস্থিতিতে কি সেটা তোমার মনে হয়? বর্তমান পরিস্থিতিতে কেউ তো বই টই কেউ তো পড়ে না, অনেক কমে গেছে বই পড়া, তো এটা থেকে তোমার কি অভিমত? সাহিত্য সমাজের দর্পণ এটা কি জাস্টিফাইবেল বর্তমান পরিস্থিতিতে? তারপর জিজ্ঞেস করতে পারছি 100 মধ্যে নিজেকে কত দিবে? এটা এখানে তোমাকে বলতে হবে যে আমি 100 মধ্যে 100ই দিব নিজেকে, ঠিক আছে? কম দিবে বলবে না কখনো। ধরো 100 মার্কের মধ্যে ইন্টারভিউ হচ্ছে, তাহলে তুমি নিজেকে কত দিবে? তুমি বলবে যে 100 মধ্যে আমি নিজেকে 100ই দেবো, এই কনফিডেন্সটা রাখতে হবে। তারপর ওই যে বেসিক ডিফারেন্স বিটুইন অনেস্টি অ্যান্ড ইন্টিগ্রিটি, তুমি যে অনেস্ট তার প্রমাণ দাও আমাদের, একই কোশ্চেন। তারপর জিজ্ঞেস করতে যে অফিসার লাইক কোয়ালিটি বলতে তুমি কি বোঝো? তোমার মধ্যে কি সেই কোয়ালিটি আছে?
তারপর তোমাকে ওপিনিয়ন বেসড বা সিচুয়েশন বেসড কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে তুমি বিয়ে করছো, প্রথমে তো জিজ্ঞেস করেন যে বিয়ে করেছো কি করেনি। তুমি যদি বলো যে না স্যার এখনও করা হয়ে ওঠেনি বিয়েটা, তো তখন তোমাকে বলবে যে তুমি বিয়ে করছো, এবার তোমার যে ফাদার ইন ল হবে, তো সে তোমাকে গিফট হিসাবে এই জিনিসগুলো দিতে চাইছে, তো তুমি কি সেগুলো গ্রহণ করবে? তখন বলে যে না আমি কোনো ডাউরি গ্রহণ করবো না। তুমি বললে, তখন বলে যে না না ডাউরি না, এমনি গিফট হিসাবে সে তোমাকে দিতে চাইছে। তো তোমার কি থাকবে, স্টেপ থাকবে? তো যা অ্যান্সার দিবে তাতেই ফেসে যাবে। হ্যাঁ, তুমি বলো যে না 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 আমি নিতে চাই না, এই করতে চাই না, এটাতে তোমাকে স্ট্রিক্ট থাকতে হবে। এবার তুমি বলো যে গিফট হিসাবে দিলে সেটা আমি গ্রহণ করব, তখন ওনারা তোমাকে আরও চেপে ধরবে, ওটা তো পরোক্ষভাবে ডাউরি হচ্ছে না। তারপর বলবে যে তুমি বিয়ে করো, তো তুমি তোমার ওয়াইফের কাছে কী কী ওয়াইফ যে তোমার উডবি ওয়াইফ হবে, তো তো তার কোন কোন গুণ তুমি দেখতে চাও, কি কি তোমার তার যে ক্রাইটেরিয়া দেখে তুমি ঠিক করবে, মানে তোমার ভাবনাটাকেই তারা জানতে চায়, এটা হচ্ছে কথা। বা তোমাকে বললো যে তুমি একজন ওয়ার্কিং ওম্যান, যে তোমার ওয়াইফ হবে ওয়ার্কিং ওম্যান, তো তার কি কি দিকটা তুমি দেখতে চাও, কি কি ক্রাইটেরিয়া। বা তোমাকে বললো যে তুমি একজন ওয়ার্কিং ওম্যানকে তুমি বিয়ে করলে, তো তুমি নিজের মধ্যে কি কি চেঞ্জেস আনবে। দুজনেই যদি জব হোল্ডার হয় তাহলে তো একটা প্রবলেম দেখা যায় সংসারের নানা রকম কাজে, ধরে নাও রান্নাবান্নার প্রবলেমটা দেখা যায়, তারপরে কোনো কিছু বাজার করার প্রবলেমটাও দেখা দেয়। তো তুমি নিজের মধ্যে কী কী চেঞ্জেস আনবে, এটা তোমাকে জিজ্ঞেস করতে পারে। একইভাবে মহিলাদেরও জিজ্ঞেস করতে পারে যে তুমি নিজে ওয়ার্কিং এবং তোমার হাজব্যান্ডও ওয়ার্কিং, তো তুমি নিজের মধ্যে কী কী চেঞ্জেস আনবে। তুমি তো তাকে সারাদিন তো রান্না করে খাওয়াতে পারবে না, তো কীভাবে তুমি কী কী চেঞ্জেস আনবে। তারপর এই সিভিল সার্ভিসে ওটা একটা মিনিমাম ক্রাইটেরিয়া রাখা হয়েছে, গ্র্যাজুয়েশন হলেই বসতে পারবে। কিন্তু এখানে দেখবে যে অনেকে আইআইটি থেকে আসছে, অনেকে ভালো ভালো জায়গায় ইঞ্জিনিয়ারিং করে, অনেকে হ্যান্ডসাম স্যালারির এই বেসরকারি জব ছেড়ে আসছে এক্সপার্ট যারা। তো এখানে তোমাকে কোশ্চেন করতে পারে যে ইজ সিভিল সার্ভিস রিকোয়ার্ড জেনারেলিস্ট আর স্পেশালিস্ট। জেনারেলিস্ট হলেই চলবে না, একজন স্পেশালিস্ট দরকার। তারপরে যেটা আমাদের কোশ্চেনে আসে যে সিভিল সার্ভিস তো একটা কলোনিয়াল একটা লিগাসি আর কি, তো সেই কলোনিয়াল লিগাসিটা আমরা এখনও বহন করে চলেছি। কিন্তু যারা সিভিল সার্ভিস আমাদের দেশে চালু করেছে, মজার ফ্যাক্ট, সেই ইউকে এখন তাদের ওখানে সিভিল সার্ভিস বলে কোনো বস্তুই নেই। তারা এই সিভিল সার্ভিসের এই যে আমাদের যে প্রসেস, আমাদের যে সিস্টেমটা চলছে ইন্ডিয়ায়, সেই সিস্টেমটা ইউকের ওরা চালু করেছে, কিন্তু ইউকেতে এখন আর নেই এটা সিস্টেমটা। তো আমাদেরটাও কি চেঞ্জ জানা উচিত? তোমার কি অভিমত? বা সিভিল সার্ভিসে কি কি রিফর্ম আনা উচিত, তোমার কি অভিমত? তারপর তোমাকে জিজ্ঞেস করতে পারো যে গ্রামের নিরক্ষরতা দূরীকরণ ও উন্নয়নের জন্য করেছে এমন দুটি কাজ বলো তো তোমার যদি গ্রামের বাড়ি হয় তাহলে তোমাকে এটা জিজ্ঞেস করতে পারে। বা তোমাকে বললো যে আমাদের যে প্যাট্রিয়ার্কাল সিস্টেম আছে, তো সেটা দূরীকরণের জন্য, সেই প্যাট্রিয়ার্কি দূর করার জন্য স্টার্টিং পয়েন্ট তোমার অফিস বা তোমার বাড়ি থেকে তুমি কি কি পদক্ষেপ নিয়েছো, বা তোমার অফিসে তুমি কি কি পদক্ষেপ নেবে। তারপর তোমাকে জিজ্ঞেস করতে পারে যে ওপেন ডিফেকশন ফ্রি কি, তোমার জেলা কি ওপেন ডিফেকশন ফ্রি, বা তোমার গ্রাম কি ওপেন ডিফেকশন ফ্রি। ওপেন ডিফেকশন ফ্রি যদি না হয় তোমার গ্রাম, তাহলে তুমি কী কী পদক্ষেপ নেবে, সেই মানুষজনকে তুমি কীভাবে বোঝাবে, লোকাল পিপুলকে। বা তোমাকে এমনি জিজ্ঞেস করতে পারে যে ডব্লিউবিসিএস এক্সামে কী কী পরিবর্তন আনা যেতে পারে, তুমি বলো তো। তাদেরকে ইন্টারভিউ দিতে গিয়েছে ডব্লিউবিসিএসের, এবার তারাই জিজ্ঞেস করছে যে ডব্লিউবিসিএস এক্সামে কী কী পরিবর্তন আনা যেতে পারে। তারপর তোমাকে বলতে পারে যে এই যে আমাদের সোশ্যাল মিডিয়া রিলস এইসব দেখার ফলে এইগুলোতে অনেক রকম নোংরা ভিডিও আসছে, আমাদের ছেলে মেয়েদের সঙ্গে বসে কিছু একটা ওপেন করাই সমস্যার হয়ে যাচ্ছে। তো এই বিষয়ে কি কোনো রেগুলেশন আনা উচিত, যে এই যে
একটা কোথাও কি একটা লাগাম আনা উচিত এই সোশ্যাল মিডিয়ার এইসব ভিডিও টিডিওগুলোতে? বা তোমাকে জিজ্ঞেস করতে পারে যে ওটিটি প্ল্যাটফর্ম আসার ফলে যে সিনেমা হলগুলো প্রায় বন্ধ হতে বসেছে, তো কী পদক্ষেপ সরকারের তরফ থেকে নেওয়া যেতে পারে যে এই সিনেমা হলগুলোকে বাঁচিয়ে রাখার জন্য, এই সিনেমা হলগুলোকে বাঁচিয়ে রাখার জন্য? বা এই ওটিটির এই প্ল্যাটফর্মগুলোর কি কোনো রেগুলেশন আনা উচিত? বা তুমি একটা ব্লক অফিসে পোস্টেড আছো, তো তুমি জানতে পারলে যে অমুক একটা গ্রামে সেখানে ডাইনির অপবাদে একজন মহিলাকে হত্যা করার চেষ্টা হচ্ছে, তো তুমি তৎক্ষণাৎ কী পদক্ষেপ নেবে? বা তুমি জানতে পারলে যে একটা গ্রামে বাল্যবিবাহ সংঘটিত হচ্ছে, রাত্রি 8টার সময় তুমি জানতে পারলে, তো তুমি তৎক্ষণাৎ কী পদক্ষেপ নেবে? তারপর তোমাকে জিজ্ঞেস করতে পারে যে এই যে ভারতীয় ক্রিকেট নিয়ে যত সব উন্মাদনা ভারতে, তো এখানে অন্য খেলাগুলোর প্রতি কোনো অতটা আগ্রহ হয়নি বা অতটা ইমপ্রুভমেন্ট হয়নি, তো এই বিষয়ে তোমার কি অভিমত? বা ভারতে ফুটবলে 140-এর কাছাকাছি ভারতের র্যাঙ্ক, এত দূরে র্যাঙ্ক কেন? 140 কোটি দেশের আমাদের মানুষ, তারপরেও এত দূরে কেন র্যাঙ্ক ভারতের ফুটবলে? কি কি খামতি রয়ে গেছে? প্রথমটা জিজ্ঞেস করতে যে বাংলা সিনেমার কি দিন ফুরিয়ে গেছে? এখন তো সাউথ ইন্ডিয়ান মুভি সেগুলোর প্রচুর চল দেখতে পাওয়া যাচ্ছে, প্লাস বলিউডের মুভিগুলো চলছে, কিন্তু আমাদের বাংলা সিনেমা সেই রকম কোনো প্রসার এখন দেখা যাচ্ছে না। তো বাংলা সিনেমা কি ফুরিয়ে গেল, বাংলা সিনেমার যুগ? তার সঙ্গে সঙ্গে বাংলা সাহিত্যেরও একই অবস্থা, তো এই বিষয়ে তোমার কি অভিমত? তারপর তোমার জিজ্ঞেস করতে পারে যে রিজার্ভেশন সিস্টেম সম্পর্কে তোমার কি অভিমত? এই যে SC/ST রিজার্ভেশন, সেটা 10 বছরের জন্য চালু হয়েছিল, তারপরে সেটা বাড়তেই আছে, তারপরে তোমার রিসেন্টলি আবার EWS রিজার্ভেশন চালু করলো, তো এই বিষয়ে তোমার কি অভিমত? EWS রিজার্ভেশনটা বেশি সুইটেবল, না এই অন্যান্য যে জাতপাতের ভিত্তিতে রিজার্ভেশনটা বেশি সুইটেবল? কোনটা করলে আমরা তাড়াতাড়ি আমাদের এই যে সমস্যাগুলো সমাধান হবে, এ বিষয়ে তোমার কি অভিমত? বা তোমার জিজ্ঞেস করতে পারে যে ওমান রিজার্ভেশন করা হলো, এটা কি সত্যি জরুরি ছিল? বা তোমার এমনি জিজ্ঞেস করতে পারে যে অনেক সময় বাসে ফ্রিতে ট্রাভেল দিচ্ছে, বা সিট ওমানদের জন্য রিজার্ভ থাকছে, তো এই অনেক ক্ষেত্রে ওমানদের জন্য আলাদাভাবে রিজার্ভ করে রাখা হচ্ছে, এই বিষয়ে তোমার কি অভিমত? এখানে প্রচুর নারী বিদ্বেষী হলেও হবে না, আবার প্রচুর একবারে পুরোপুরি মেনে নিলেও হবে না, ঠিক আছে? তারপর তোমাকে এমনি সিচুয়েশন বেশ ধরতে পারে যে পঞ্চায়েত সমিতির সভাপতি বড় না বিডিও বড়, তো তুমি তখন কনফিউশনে পড়ে যাবে, তখন বলবে যে তাহলে সভাপতিকে কি বিডিও স্যার বলবেন? তারপর তোমাকে এমনি জিজ্ঞেস করবে যে 5টা টপিক বলো, সেই বিষয়গুলোর উপর তোমার ইন্টারভিউ হবে, তাহলে তো একবারে মকাকে ছকা, ঠিক আছে? তুমি একবারে রেডি হয়ে যাবে, 5টা টপিক, সেই 5টা টপিক বলবে, সেখান থেকে তাই তো না, হ্যাঁ, তুমি যে টপিক বলবে সেই টপিকের অনেক গভীরে ঢুকে যাবে, তো তবু তোমাকে এরকমভাবে রেডি করে যেতে হবে, মানে ঝট করে যেন বলে দেওয়া যায়। তারপর তোমাকে যে বলতে পারে যে আমরা এই সারাদিন ইন্টারভিউ নিয়ে অনেক বিরক্ত হয়ে গেছি, তো তুমি একটা আমাদের জোক শোনাও দেখি, যাতে আমরা হাসি, একটা জোক টোক একটু রেডি করে যে যাওয়াই ভালো। তারপর জিজ্ঞেস বলতে পারে যে তোমার লাইফে সেরা রিগ্রেট কি, বা তুমি নিজেকে 10 বছর পরে কীরকম দেখছো, তার সঙ্গে সঙ্গে তুমি ওয়েস্ট বেঙ্গলকে 10 বছর বা 20 বছর পর কীরকম দেখছো, ইন্ডিয়াকে 20 বছর পরে কীরকম দেখতে চাও, তোমার এই যে ভিশনটা কীরকম? তারপর এই যে অনেক সময় ফতোয়া দেওয়া হয় অনেক গোড়া ধর্মাবলম্বীদের দ্বারা, তো এই ফতোয়ার সম্পর্কে তোমার কি অভিমত? যে বা তুমি জানতে পারলে তোমার ব্লকে এরকম এক জায়গায় এরকম একটা ফতোয়া পলিটিক্সের মতন একটা বিষয় চলছে, যেখানে ফতোয়া দিলে সেটাই কার্যকারী হয়, মানুষের যে স্বাধীনতা, ব্যক্তির স্বাধীনতা, সেটাকে অনেক সময় হরণ হয়ে যাচ্ছে, তো সেই বিষয়ে তুমি কি পদক্ষেপ নেবে? অথবা এমনি জিজ্ঞেস করতে পারে যে বোরখা, স্কার্ফ এগুলো ব্যান করা কি উচিত, তোমার কি অভিমত? তারপর তোমাকে বলতে পারে যে তোমার কি মনে হয় আজকের দিনে ছেলেপিলেরা একটু বেশি লেজি হয়ে গেছে, বেশি লেজি বা আইডিয়াল হয়ে গেছে, তো এই জন্য কী করা যায়? বা এখনকার ছেলেরা
করছে না, এই খেলাধুলা করতে যাচ্ছে না, গল্পের বই পড়ছে না, সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকছে। তো এই মোবাইল অ্যাডিকশন থেকে কাটানোর জন্য কি করা যায়, বা এই খেলাধুলোর ফিল্ডে আনার জন্য কি করা যায়? তারপর জিজ্ঞেস করতে পারছে, ইজ ওটিটি প্ল্যাটফর্ম প্রমোট কালচারাল হেজিমন? তারপর বলতে পারে যে গভর্নমেন্ট সার্ভিস হচ্ছে ইজ সেল ইওর আইডিয়া, এক্সপ্লেন করো। তোমার আইডিয়াটাকেই বিক্রি করছো, এটাই হচ্ছে গভর্নমেন্ট সার্ভিস। তারপর ওই যে বললাম যে সিম্প্যাথি এমপ্যাথি, এর মধ্যে হোয়াট ইজ সিম্প্যাথি, হোয়াট ইজ এমপ্যাথি, এর মধ্যে কোনটাকে বেশি তুমি প্রায়োরিটি দিবে হয়। তারপর স্টুডেন্ট পলিটিক্স নিয়ে তোমার অভিমত কী? তুমি কি স্টুডেন্ট পলিটিক্সে কখনো যোগদান করেছো? কেন করনি, বা কেন করেছো, দিয়ে কি করেছো? তুমি একজন লিডার হিসাবে কি করেছো, তোমার কোয়ালিটি কি লিডার হিসাবে, সেটাই আর কি এখানে যাচাই করা এক প্রকার। তারপর তোমাকে বলতে পারো যে বেটিংকে লিগালাইজ করে দেওয়া কি উচিত, তোমার কি অভিমত? এবার সবসময় তো ফার্স্ট প্রিফারেন্স জিজ্ঞেস করে, অনেক সময় লাস্ট প্রিফারেন্সটা কী রেখেছো, কেন রেখেছো, এটাও জিজ্ঞেস করে। তোমাকে আবার জিজ্ঞেস করতে হবে যে প্রস্টিটিউশন যেটা হয়, তো সেটাকে একবার ব্যান করে দেওয়া উচিত, এটা কি ভায়াবেল হবে? তখন তোমার যুক্তি দিয়ে বোঝাতে হবে যে একদম ব্যান করা উচিত না। তারপর ওই যে বলে যে অনেক সময় যে আপনাকে 1 বছরের জন্য দেশের প্রধানমন্ত্রী করে দেওয়া হলো, বা আপনাকে 1 বছরের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী করে দেওয়া হলো, বা আপনাকে 1 বছর আপনি ডিএম হিসাবে সিলেক্টেড হলেন, বা আপনি বিডিও হিসাবে সিলেক্টেড হলেন, বা আপনি ধরেন প্রধান হিসাবে সিলেক্টেড হয়ে আসলেন, ঠিক আছে, বা আপনি এমপি হিসাবে সিলেক্টেড হয়ে আসলেন, বা আপনি এমএলএ হিসাবে সিলেক্টেড হয়ে আসলেন। তো আপনার কি কি স্টেপ আপনি নেবেন প্রথমে? তো এগুলো নিজেকে নিয়ে একটু ভাবো যে তুমি অর্থমন্ত্রী হয়ে গেছো, তো তুমি কি কি পদক্ষেপ নেবে দেশের জন্য, বা রাজ্যের অর্থমন্ত্রী হয়েছে, তুমি রাজ্যের জন্য কি কি পদক্ষেপ নিতে পারো। এগুলো হচ্ছে ভাবা প্র্যাকটিস করো। বা ভারতে যে এখন কি হচ্ছে, লিভ ইন রিলেশনশিপ হচ্ছে, নানা রকমের নতুন সব সিচুয়েশনশিপ, নানা রকমের টার্ম উঠে আসছে। তো তোমার কি মনে হয় এই যে ম্যারেজ সিস্টেম এখনও আমাদের ভারতে চালু আছে, এটা কি চেঞ্জ করা উচিত? তারপর তোমার অভিমত এসেও জানতে পারে যে বেস্ট পিএম কে তোমার মতে, বা বেস্ট সিএম ইন ওয়েস্ট বেঙ্গল, বা বেস্ট প্রেসিডেন্ট কে, তো কেন? কে তো বললে তখন বলবে যে কেন। সেকেন্ড পজিশনে বা কাকে রাখছো, কেন রাখছো, এটাও জিজ্ঞেস করো। তারপরে ওই যে প্রিয়াম্বল থেকে কোশ্চেন আছে যে সোশ্যালিস্ট ইন্ডিয়া কি সোশ্যালিস্ট কান্ট্রি সত্যিই? তুমি যদি বলবে যে হ্যাঁ আমরা মিক্স সোশ্যালিজম নিয়েছি, গান্ধীয়ান সোশ্যালিজম আছে, তখন বলবে যে যদি সোশ্যাল কান্ট্রি হয় তাহলে 73% যে টাকা, যে সম্পদ, সেটা তো মাত্র 1%-এর হাতে কুক্ষিগত আছে, এটা আমরা রিপোর্টে জানতে পারছি। তো এটা কেন? তারপর তুমি কথা প্রসঙ্গে জানতে পারলো যে তুমি হোস্টেল লাইফে ছিলে বা মেস লাইফে ছিলে, তখন তোমাকে বলবে যে হোস্টেল বা মেস লাইফ থেকে এর কোন বিষয়, মানে যে কোন গুণটা তুমি তোমার একটা ব্লকে তুমি সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে। 10 মিলে করি কাজ, হারে জিতি নাহি লাজ, টিম ওয়ার্ক, এটাই হচ্ছে হোস্টেল লাইফের একটা গুণ, তুমি হিসেবে করতে পারো টিম ওয়ার্ক। তারপর তোমার জিজ্ঞেস করলো যে দাবানল তো হয়, সেটা নানা কারণে হয়, তো ফরেস্ট ফায়ার যেটা হয়, সেই ফরেস্ট ফায়ারের গুড ইম্প্যাক্ট কী আছে? ব্যাড ইম্প্যাক্ট তো নানা রকম পুড়ে গেল, হয়ে গেল, নানা কিছু ধ্বংস হলো, সে তো আছে। তো গুড ইম্প্যাক্ট কী, সেটা এনভায়রনমেন্টের জন্য গুড ইম্প্যাক্ট কী কী আছে তোমার বলো। গুড ইম্প্যাক্টও আছে, নতুন বীজের সেটা নতুন গাছের জন্ম হয়, ঠিক আছে। তারপরে যেটা পরিবেশের একটা ভারসাম্য রক্ষা হয়। তারপর তোমার জিজ্ঞেস করতে হোয়াট ইজ মোরালিটি, হোয়াট ইজ রেসপন্সিবিলিটি, হোয়াট ইজ অ্যাকাউন্টেবিলিটি। মোরালিটি, রেসপন্সিবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি। তারপর তোমাকে বলতে পারছে ডু ইউ অ্যাগ্রি দ্যাট মনসুন ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, মানে বর্ষায় হচ্ছে দেশের প্রধানমন্ত্রী। কারণ আমাদের তো 60%-এর বেশি আমরা হচ্ছে বর্ষার উপর নির্ভর করি, আমাদের যে কৃষিকাজ সেটা 60%-এর বেশি
মৌসুমি বায়ুর ওপর নির্ভর করে, তার জন্য এটা বলছে। তারপর ওই অ্যারেঞ্জ সিকুয়েন্সিয়ালি ইন প্রায়োরিটি, সিম্প্যাথি, এমপ্যাথি, ইমোশনাল ইন্টেলিজেন্স। সিকুয়েন্সি তুমি করো প্রায়োরিটির বেসিসে, সিম্প্যাথি, এমপ্যাথি, ইমোশনাল ইন্টেলিজেন্স। একইভাবে মানি, পাওয়ার, প্রেস্টিজ, লাভ। টাকা আগে, প্রেস্টিজ আগে, পাওয়ার আগে না লাভ আগে? তোমার ক্ষেত্রে কোনটা সেটা তুমি কমেন্টে জানাও। মানি, পাওয়ার, প্রেস্টিজ, লাভ। সিম্প্যাথি, এমপ্যাথি, ইমোশনাল ইন্টেলিজেন্স। মানি, পাওয়ার, প্রেস্টিজ, লাভ। তারপর তোমার অভিমত জানতে পারে যে ডেথ পেনাল্টি, মৃত্যুদণ্ড, এটা বিশ্বের অনেক দেশেই এটা বন্ধ হয়ে গেছে। তো তুমি আমাদের দেশে এটা কি এখনো বন্ধ হচ্ছে না কেন? তোমার কি অভিমত? একজন মানুষকে কি মেরে ফেলা, তো ডেথ পেনাল্টি দেওয়া মানে তো তাকে খুন করা এক প্রকার, তাই না? তো এই বিষয়ে তোমার কি অভিমত? তখন ওই রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেসের কথাটা তোমাকে বলতে হবে। রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেসের ক্ষেত্রেই ডেথ পেনাল্টি দেওয়া উচিত, বাকি দেওয়া উচিত না। তারপর এনকাউন্টার বা কাস্টোডিয়াল ডেথ নিয়েও জিজ্ঞেস করতে পারে যে তুমি একটা বিডিও অফিসে পোস্টেড আছো, সেখানে একটা যে থানা, লোকাল থানা, সেখানে কাস্টোডিয়াল ডেথ হয়েছে, তোমার কি এই অভিমত এই বিষয়ে, বা তুমি কি কোনো পদক্ষেপ নিবে? বা তোমাকে জিজ্ঞেস করতে পারে যে এনকাউন্টার, ফেক এনকাউন্টার কি, বা এনকাউন্টারকে তুমি সমর্থন করো? একটা মানে স্পিডি, মানে ইনস্ট্যান্ট জাস্টিস হয়ে যাচ্ছে এনকাউন্টার, তো এটা তুমি কি সমর্থন করো? তারপর তোমাকে জিজ্ঞেস করতে হবে যে এখন ফেক নিউজের রমরমা, পেড নিউজের রমরমা, তো এই ফেক নিউজ রোধের জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, এটা তোমাকে জিজ্ঞেস করতে পারে। তারপর আমাদের দেশে কোনো নির্বাচনের ক্ষেত্রে কোথাও নেই আর কি, এডুকেশন কোয়ালিফিকেশন নেই। রাজস্থানে একটা পঞ্চায়েত ইলেকশনের ক্ষেত্রে চালু হয়েছে, কিন্তু গোটা দেশের ক্ষেত্রেই নেই ধরতে গেলে। তো এটা তোমার কি অভিমত যে এই ইলেকশনে লড়তে গেলেও একটা মিনিমাম কোয়ালিফিকেশান, এডুকেশন কোয়ালিফিকেশান রাখা উচিত? তখন আমাদের এই ডেমোক্রেটিক সিস্টেমের কথা বলতে হবে। তারপর কমার্শিয়াল যে সারোগাসি, সেই বিষয়ে তোমার কী অভিমত? কমার্শিয়াল সারোগাসি যে গোল্ডেন পট বলা হয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে, তো এই বিষয়ে এই কমার্শিয়াল সারোগাসির বিষয়ে তোমার কী অভিমত? তখন এই সারোগাসি রিলেটেড লর বা যেসব আইন আছে ওগুলো চলে আসবে, তো সেগুলো তোমাকে জানতে হবে। তারপর তোমাকে জিজ্ঞেস করতে হবে যে সেলফ ডিফেন্স ছাড়া এমন 3টে সিচুয়েশান বলো যেখানে তুমি একজনকে খুন করবেই। তারপরে তোমাকে ওই যে ওটিটি প্ল্যাটফর্ম বললাম, সেখানে একইভাবে তোমার ওয়েব সিরিজের কথা বলতে পারে, যে ওয়েব সিরিজ যেগুলো দেখানো হয় অনেক কিছু নগ্ন কিছু জিনিস অনেক বেশি, তো ওয়েব সিরিজগুলোতে যেগুলো দেখানো হয় অনেক বেশি এখন নগ্নতা দেখায়, অনেক বেশি গালিগালাজ, তো এইগুলো কি কোনো রেগুলেশন আনা উচিত কিনা? তারপর তোমার পশ্চিমবঙ্গের বাসিন্দা যেটা মাঝে মধ্যে ওঠে যে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করে নেওয়ার, বা গোর্খাল্যান্ড আলাদা রাজ্য, বা গ্রেটার কোচবিহার আলাদা রাজ্য করার কথা ওঠে, তো এই বিষয়ে তোমার কি অভিমত? সেটা কি করা উচিত কিনা? তখন তোমাকে বলতে হবে, উত্তরকন্যার কথা বলতে হবে, তার সঙ্গে সঙ্গে উত্তরকন্যায় সব পরিষেবায় পাওয়া যাচ্ছে। হ্যাঁ, একটা আমাদের যে রাজধানী কলকাতা সেখান থেকে অনেক দূরে অবস্থিত, তো সেটা প্রথমে স্বীকার করতে হবে, তারপরে উত্তরকন্যার কথা বলতে হবে, তারপরে আরও ডেভেলপমেন্ট প্রসেস আরও বেশি কোঅর্ডিনেট করার কথা বলতে হবে। হ্যাঁ, রাজ্য ভাগ আলাদা করার এটা কখনোই মুখ থেকে আনবে না। তারপরে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে ছোট ছোট ডিস্ট্রিক্ট করলে কি বেশি ডেভেলপমেন্ট প্রসেসটা আরও খুব স্পিডি হবে, তোমার কি অভিমত? তারপর তোমার অভিমত জানতে পারে যে গভর্নর পদটা তুলে দেওয়া উচিত কি উচিত না, গভর্নর পদটা থাকা উচিত। তারপরে তোমার অভিমত জানতে পারে যে ইউনিভার্সাল বেসিক ইনকাম, সেই বিষয়ে তোমার কি অভিমত? এটা মানে শুধু একজন মানুষজনকে টাকা দিয়ে দেওয়া, এর ফলে তো তারা আরও বেশি লেজি হয়ে যাবে, তো তোমার কি অভিমত?
তারপর এখন বর্তমানে লাস্ট কয়েক বছরে শুধু নাম চেঞ্জ হচ্ছে প্রচুর স্ট্রিটের, সিটিগুলোর। তো এ বিষয়ে তোমার কী অভিমত? তারপর যে স্মার্ট সিটি প্রকল্প হয়েছে, তো স্মার্ট ভিলেজ নয় কেন? আমাদের ভিলেজই তো আমাদের ভারতের প্রাণ। 6,40,000-এর বেশি ভিলেজ 2011 সেন্সাস অনুযায়ী। তো সে ভিলেজ তো আমাদের প্রাণ এক প্রকার। তো এই ভিলেজ, স্মার্ট ভিলেজ কেন আমরা করছি না? বা এই যে ইন্টারনেট আমাদের প্রাইভেসি নষ্ট করছে, সেই প্রাইভেসি রোধ বজায় রাখার জন্য তুমি কি কি পদক্ষেপ তোমার নেওয়া যেতে পারে সরকারের তরফ থেকে, সেটা তুমি যদি বলো। বা তুমি বলতে পারো যে চায়না আমাদের থেকে অনেকটা পিছিয়ে ছিল, হঠাৎ তারা লাস্ট কয়েক দশকে অনেক বেশি ডেভেলপ হয়ে গেল, আমরা কেন পারলাম না? অথবা বলতে পারে যে আমরা যে ওই প্রিয়াম্বল থেকে যে ডেমোক্রেটিক কান্ট্রি বলছো তুমি, কিন্তু আমরা তো বা সোভারেন বলছো, তো সত্যি কি আমাদের ডেমোক্রেসিটা, সত্যি কি আমাদের ভোট প্রক্রিয়াটা ঠিকঠাক স্বচ্ছ আছে? বা তোমাকে যে ওই সোভারেন বলছো, তো আমরা কি সত্যি অন্য দেশের উপর নির্ভর না? যেমন ধরো ইউএসের যে হুমকি দিচ্ছে, তারপরে আমরা একটা দেশ থেকে তেল কিনছে না, বা তারা ইউএসএ ট্যাক্স বাড়াচ্ছে, তার জন্য আমরা করে থাকছি। তো এইসব বিষয়ে তাহলে সত্যি কি আমরা সোভারেন? তারপরে ওমান এম্পাওয়ারমেন্ট কি এবং ইটস ডিফারেন্স উইথ ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ওম্যান। ওম্যানের ওয়েলফেয়ার এবং ডেভেলপমেন্ট একটা জিনিস, আর ওম্যান এম্পাওয়ারমেন্ট আর একটা জিনিস। এই দুটোর ডিফারেন্সটা কী সেটা তোমাকে বলতে হবে। একইভাবে ওই স্মল ডিস্ট্রিক্টে যেমন বললাম, সেরকমভাবে তোমাকে বলতে হবে যে স্মল স্টেট হয়ে গেলে কি উন্নয়ন আরও বেশি তাড়াতাড়ি হবে? এই যে আলাদা রাজ্য যদি উত্তরবঙ্গ হয়ে যায়, তাহলে স্মল একটা স্টেট হয়ে যাবে, তারপরে কি তাদের উন্নয়ন আরও বেশি হবে? এখানে তোমাকে বলতে হবে না স্যার, কারণ আমরা দেখেছি যে ঝাড়খণ্ড ওইরকমভাবেই সৃষ্টি হয়েছে, আলাদা স্টেট, একটা স্মল স্টেট হয়েছে। ছত্তিশগড় ওইরকমভাবে একটা স্মল স্টেট হয়েছে, কিন্তু তারা অতটা উন্নত এখনও হতে পারেনি। এখন 25 বছর হয়ে গেল তারা আলাদা হওয়ার, মধ্যপ্রদেশ থেকে ছত্তিশগড় এবং বিহার থেকে ঝাড়খণ্ড আলাদা হওয়ার, বা হিমাচল প্রদেশ থেকে উত্তরাখণ্ড আলাদা হওয়ার, বা বা ইউপি থেকে উত্তরাখণ্ড আলাদা হওয়ার, কিন্তু অতটা উন্নত এই স্টেটগুলো হয়নি 25 বছর হয়ে যাওয়া সত্ত্বেও। তাই স্মল স্টেট একমাত্র সমাধান না। তারপর ডিফেন্স সিস্টেমে বা পুলিশি ব্যবস্থায় উমেনদের আরও বেশি অন্তর্ভুক্তি করার জন্য কী কী পদক্ষেপ নেওয়া উচিত সরকারের তরফ থেকে, সেটা তোমাকে জানতে হতে পারে। বা তোমাকে বলতে পারে যে রোহিঙ্গা ইস্যু নিয়ে তোমাকে জিজ্ঞেস করতে পারে, বা ইন্ডিয়াতে যে অবৈধ উপায়ে অন্য দেশের নাগরিকরা চলে আসছে, তো সেই বিষয়ে তোমার কি অভিমত? বা তাদেরকে কি আমাদের সুযোগ সুবিধা দেওয়া উচিত, তাদেরকে কি আশ্রয় দেওয়া উচিত? এই যে গঙ্গার ভাঙন দেখা দিচ্ছে মাঝে মধ্যে প্রত্যেক বছর, তো সেটা এই গঙ্গার ভাঙন রোধে তুমি কি কি পদক্ষেপ নেবে? বা এই যে কোনো কিছু একটা ব্যাড ইম্প্যাক্ট আছে, আমরা সবাই জানি যেগুলো, সেগুলোরই একটা ভালো দিক আছে। ধরে নাও জিজ্ঞেস করলে তোমাকে যে আইপিএলে তো আমরা জানতাম যে সব জুয়ো খেলা হয়, বা একটা বিনোদনের বিষয়, তো সেখানে ভালো কি কিছু হয়? তখন তোমাকে বলতে হবে যে তরুণ প্রতিভারা উঠে আসছে, অন্যান্য দেশের যে প্লেয়ার তাদের সঙ্গে ইন্টারাকশান হচ্ছে, তার সঙ্গে সঙ্গে আমাদের যে একটা রেভিনিউ জেনারেট হচ্ছে, তার সঙ্গে সঙ্গে একটা বৈদেশিক মুদ্রারও আমরা লাভ করছি, এগুলো বলতে হবে। তারপর তোমাকে জিজ্ঞেস করতে হবে যে ক্লাইমেট চেঞ্জ অ্যাফেক্ট মোর অন ওম্যান অ্যান্ড চিলড্রেন, এক্সপ্লেন করো। তারপর লাভ জিহাদ সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে লাভ জিহাদ সম্পর্কে তোমার কী অভিমত? তারপর তোমার অভিমত জানতে পারে যে ইন্ডিয়াকে ইউনাইটেড নেশনের সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী সদস্য করা উচিত না, তোমার কী অভিমত? এরকমভাবেই সব ওপিনিয়ন বেস আরও অনেক কোশ্চেন হয়, সেগুলো তোমাকে জিজ্ঞেস করবে। তো একটাই উদ্দেশ্য এই কোশ্চেনগুলো করার, যে তোমার ভিউ পয়েন্টটা কীরকম, বা তোমার ইনস্ট্যান্ট ডিসিশনের যে বা তোমার ইনস্ট্যান্ট ডিসিশন মেকিং পাওয়ার কীরকম, তো এটা তোমাকে যাচাই করা। একটা দুটো জিজ্ঞেস। তো এই ভিডিওটা আবার পরে ভিডিও আসছে। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। থ্যাংক ইউ।